হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। আমি বাসে উঠেছিলাম। ভোপাল থেকে পুনে পৌঁছাতে প্রায় ১-৬ ঘন্টা সময় লাগে। যেহেতু আমি ট্রেনে ভ্রমণ করতে একেবারেই পছন্দ করি না, তাই বাসেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। ভোপালের বাস স্ট্যান্ড থেকে বাসে উঠতেই দেখলাম ভিড় খুব একটা বেশি নেই। জানালার পাশের সিট পেয়ে স্বস্তিতে বসে পড়লাম। কিছুক্ষণ পর এক ব্যক্তি আমার পাশের সিটে বসে পড়লেন। প্রথমেই লক্ষ্য করলাম তিনি বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে আছেন। সেদিন আমি একটি হালকা গোলাপি রঙের শাড়ি পরেছিলাম, যা কিছুটা স্বচ্ছ ছিল এবং তার সঙ্গে ছিল স্লিভলেস ব্লাউজ। আমি ব্যাপারটা গিয়ে চোখ বন্ধ করলাম এবং কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। কিন্তু ঘুম ভাঙতেই বুঝতে পারলাম ওই ব্যক্তি আমার দিকে বিরক্তিকর আচরণ শুরু করেছেন। এই পরিস্থিতি আমাকে অস্বস্তিতে ফেলে দিল। তারপর বাসের মধ্যেই সে আমাকে, আমি আর ঈশান সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছিলাম। ওর প্রতি আমার ছিল অগাধ ভরসা, কিন্তু যখন ওর ট্রান্সফার ভোপালে, আমার মনে এক অজানা দুশ্চিন্তা কাজ করছিল। প্রথমবার ওর জিনিসপত্র গোছানোর সময় আমি বলেছিলাম, আমি তোমার সঙ্গে যেতে চাই। ঈশান মিষ্টি হেসে বলল, আগে আমাকে সেটেল হতে দাও, তারপর তোমাকে নিয়ে আসব। ওর কথা শুনে আমি আশ্বস্ত হয়েছিলাম। প্রথম দিকে প্রতিদিন ফোনে কথা হতো, দূরত্ব সত্ত্বেও আমাদের প্রেম ছিল অটুট। কিন্তু ধীরে ধীরে সব বদলাতে শুরু করল। ফোন কল কমে গেল, কথাবার্তাও ফিকে হয়ে এলো। একসময় মাসে একবার কথা হতো, তারপর সেটাও কমে গেল। আমি একাকিত্বে ভুগতে লাগলাম। একদিন সাহস করে জিজ্ঞেস করলাম, তুমি কি আমাকে আর দরকার মনে করো না? ঈশান সবসময় বলতো কাজের চাপ বেশি, সব ঠিক আছে, কিন্তু ওর কথায় আমি অজুহাতের গন্ধ পেতাম। আমি বারবার বলতাম, আমাদের আলাদা থাকা ঠিক নয়, আমাকে সেখানে নিয়ে যাও না কেন? ঈশান এড়িয়ে যেত। তার আচরণ ধীরে ধীরে ঠান্ডা হতে থাকলো। একসময় মাসের পর মাস ওর কোনো খোঁজ পেতাম। উদ্বেগ রাগে পরিণত হলো, আর আমি ভেতর থেকে ভেঙে পড়লাম। একদিন এক আত্মীয় কাছ থেকে এমন একটা খবর পেলাম যা আমার পুরো জীবনটাই বদলে দিল। তারা জানালেন ঈশান ভোপালে আরেকটা বিয়ে করেছে এবং এখন অন্য একজনের সঙ্গে থাকছে। এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমার মন বিশ্বাসই করতে পারছিল না যে ও এমন কিছু করতে পারে। আমার ক্ষোভ আর দুঃখ একসঙ্গে জেগে উঠল। সেদিন রাতে আমি নিজেকে একটি প্রতিজ্ঞা করলাম, আমি সত্যিটা জানব। পরের দিনই ভোপালে যাওয়ার জন্য আমি প্রস্তুতি শুরু করলাম। ভেতরে ভেতরে আমার মন ভীত ছিল, কিন্তু আমার আত্মসম্মান আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আমার প্রশ্নের উত্তর আমি চাই ঈশানের কাছ থেকে এবং সেই অন্য মহিলার কাছ থেকেও। ভোপালে পৌঁছানোর পর আমার পা ভারী হয়ে আসছিল। আমার চোখে ছিল প্রশ্ন আর মনে ভয়। যেটা শুনেছি সেটা কি সত্যি? যে মানুষটাকে আমি মন থেকে ভালোবেসেছিলাম, সে কি সত্যিই আমাকে ঠকিয়েছে? জীবনের সবচেয়ে বড় আঘাত ছিল যে মানুষটাকে আমি ভরসা করেছিলাম সে আমাকে ঠকাতে পারে। এই প্রশ্নগুলো মাথায় নিয়ে আমি চুপচাপ তার সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করলাম। যতই সত্যটা সামনে আসতে লাগলো, ততই আমার আশা ভেঙে পড়তে থাকলো। আমি জানতে পারলাম সে সত্যিই আরেকজন মহিলার সঙ্গে থাকছে, তাদের একটি ছোট সন্তানও রয়েছে। এই তথ্যগুলো জানার পর মনে হলো যেন আমার পুরো পৃথিবী ভেঙে গেছে। একদিন আমি তাকে দূর থেকে দেখলাম, সে ওই মহিলার সঙ্গে বাজারে ছিল। তাদের কথাবার্তা আর হাসি দেখে এটা স্পষ্ট হয়ে গেল যে সে খুশি। ঠিক সেই মুহূর্তে আমি অনুভব করলাম তার জীবনে আমার কোনো গুরুত্ব আর নেই। আমি সেখানে দাঁড়িয়ে থেকেই নিজের সঙ্গে একটি প্রতিজ্ঞা করলাম। আমি ভাবতে লাগলাম, আমি কি তার সঙ্গে দেখা করব, আমার অনুভূতিগুলো তার সামনে প্রকাশ করব। কিন্তু আমার মনের এক কোণ থেকে একটা কণ্ঠস্বর বলল, না, তার চন্দ্রে দেখা করে কি লাভ? সে কি নিজের ভুল স্বীকার করবে নাকি পুরনো অজুহাত গুলোই দেবে? এই চিন্তা আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করল। আমি চুপচাপ ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। আমার ভেতরে রাগ, কষ্ট আর হতাশার এক বিশাল ঢেউ উঠছিল। আমি ভাবতে শুরু করলাম কিভাবে আমি এতগুলো বছর তার কথা, তার প্রতিশ্রুতিগুলো ধরে বেঁচেছিলাম। সে বলতো, আমি শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে যাব। আমি প্রতিদিন তার ফোনের জন্য অপেক্ষা করতাম। প্রত্যেক উৎসব আমি একা বসে তার উপস্থিতি অনুভব করার চেষ্টা করতাম, কিন্তু এইসব কিছু মিথ্যা ছিল। সে শুধু আমার বিশ্বাস ভাঙ্গেনি, বরং আমাদের একসঙ্গে দেখা স্বপ্নগুলো ধ্বংস করে দিয়েছে। আমি ভাবতে লাগলাম, আমি কি এমন কিছু করেছিলাম যাতে সে আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারল? বাস রাস্তার উপর ছুটে চলছিল আর আমি নিজের সিটে চুপচাপ বসেছিলাম। আমার সিট দুজনের জন্য ছিল, কিন্তু বাসে যাত্রী কম থাকায় পাশের সিটটি খালি পড়েছিল। আমি সেই খালি সিট নিয়ে কিছু মনে করি, কখনো কখনো একা বসে নিজের চিন্তায় ডুবে থাকা বেশ শান্তি দেয়। কিছুক্ষণ পর বাস একটি স্টেশনে থামল। কয়েকজন যাত্রী উঠে বসতে লাগলেন। আমার সিটে একজন এসে বসে পড়লেন। তিনি সাধারণ পোশাক পরা ছিলেন, হয়তো কোনো কাজের জন্য ভ্রমণ করছিলেন। আমি এক নজর তাকিয়ে আবার নিজের চিন্তায় মগ্ন হয়ে গেলাম। আমি পাশের যাত্রীর দিকে বিশেষ
মনোযোগ দিচ্ছিলাম না, আমার চোখ জানালার বাইরে চলে যাচ্ছিল আর মন হারিয়েছিল অন্য কোথাও। সময় এগিয়ে যাচ্ছিল, দুপুর প্রায় ৩টা হবে। রোদ আর ভ্রমণের ক্লান্তি আমাকে অস্থির করে তুলছিল। আমার তৃষ্ণা পেয়েছিল। আমি ব্যাগে হাত দিয়ে পানির বোতল বের করলাম, কিন্তু বোতল খুলে দেখলাম তাতে এক ফোঁটা পানিও নেই। এক মুহূর্তের জন্য মনে হলো যেন একটা ছোট্ট হতাশা আমার মধ্যে ছড়িয়ে পড়ল। আমি বোতলটা আবার ব্যাগে রাখতে যাচ্ছিলাম, তখনই পাশের যাত্রী আমার দিকে তাকালেন। মনে হয় তিনি আমার মুখে হতাশার ছাপ দেখে ফেলেন, হালকা একটা হাসি দিয়ে তিনি বললেন, আপনার পানি লাগবে? তার প্রশ্নে আমি একটু অস্বস্তি অনুভব করলাম। কিছু বলার আগেই তিনি তার ব্যাগ থেকে একটি পানির বোতল বের করে আমার দিকে বাড়িয়ে দিলেন। এই আচরণে আমি একটু অপ্রস্তুত হয়েছিলাম, আবার একটু স্বস্তিও পেয়েছিলাম। আমি বোতলটি নিলাম এবং কয়েক ঘুঁট পান করলাম। সত্যি বলতে সেই পানিটা যেন আমার সমস্ত ক্লান্তি দূর করে দিল। বোতল ফেরত দেওয়ার সময় আমি মৃদু হেসে তাকে ধন্যবাদ জানালাম। তিনিও মাথা নেড়ে আমার হাসির জবাব দিলেন। আমাদের মধ্যে খুব বেশি কথা হয়নি। মানুষটি সাধারণ ছিলেন, কিন্তু তার এই ছোট্ট সাহায্যটা আমার দিনটাকে বিশেষ করে তুল। আমি ভাবতে লাগলাম, জীবনে অচেনা মানুষদের সঙ্গে এমন ছোট ছোট ঘটনা কিভাবে মানবিকতা আর বিশ্বাসকে উজ্জীবিত করতে পারে। সেই যাত্রার এই ছোট্ট ঘটনা আমার মনে একটি স্মৃতি হয়ে রয়ে গেল। সন্ধ্যা প্রায় 7টা বেজে গিয়েছিল। বাস এখন দ্রুত গতিতে তার গন্তব্যের দিকে এগিয়ে চলছিল। বাইরের পরিবেশ ধীরে ধীরে গভীর শীতলতার এবং হালকা অন্ধকারের মুটকে ঢাকা পড়ছিল। আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। তখন হালকা স্বরে পাশে বসা ব্যক্তিকে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি মুচকি হেসে উত্তর দিলেন, আমি পুনেতে যাচ্ছি। এটা শুনে আমি একটু অবাক হলাম। বললাম, আমিও তো পুনেতে যাচ্ছি। তিনি হালকা হাসলেন। মনে হচ্ছিল যেন আমাদের যাত্রার আরেকটি মিল পাওয়া গেল। তিনি জানালেন তিনি ভোপালে কাজ করেন এবং পেশায় একজন ইঞ্জিনিয়ার। কথোপকথনের সময় তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল। শীতকাল ছিল এবং সন্ধ্যা যত গভীর হচ্ছিল ঠান্ডা ততই বাড়ছিল। আমি জানালার কাজ বন্ধ করলাম যাতে ঠান্ডা হাওয়া বাসের ভেতরে না আসে। তবে বাসের অন্য যাত্রীরা কিছু জানালা খোলা রেখেছিল, যার কারণে শীতল হাওয়া অবিরাম ভেতরে আসছিল। আস্তে আস্তে ঠান্ডা আমার কাছে অসহনীয় হয়ে উঠছিল। আমি যদিও একটি সোয়েটার পরেছিলাম, তবু এত ঠান্ডায় সোয়েটার যথেষ্ট ছিল না। তখন মনে পড়ল তাড়াহুড়োর কারণে আমি শাল আনতে ভুলে গিয়েছিলাম। এই ভুল এখন আমাকে ভীষণ পীড়া দিচ্ছিল। আমি ঠান্ডা থেকে বাঁচার জন্য সোয়েটারের মধ্যে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। তখন রাত প্রায় 10টা। শীত তখন তীব্রতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। বাসের ভেতরের লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল যাতে যাত্রীরা আরামে বিশ্রাম নিতে পারে, কিন্তু সেই প্রচণ্ড ঠান্ডার মধ্যে আরামের কথা ভাবাই সম্ভব ছিল না। সোয়েটার পরেও ঠান্ডা যেন আমার হাত পর্যন্ত প্রবেশ করছিল। আমার পাশে বসে থাকা ব্যক্তিটি তার ব্যাগ থেকে একটি শাল বের করে নিজেকে জড়িয়ে নিল। আমাকে দেখে সম্ভবত সে বুঝতে পেরেছিল যে আমি ভীষণ অস্বস্তিতে ছিলাম, কিন্তু সে কিছু বলল না। আমি তার দিকে তাকিয়ে রইলাম, মনে মনে আশা করছিলাম যে হয়তো সে সাহায্যের প্রস্তাব দেবে, কিন্তু সে চুপচাপ বসে রইল। এই নির্লিপ্ততায় আমি আরও অস্বস্তি অনুভব করছিলাম। মনে হচ্ছিল ঠান্ডার থেকে বেশি এই নিস্তব্ধতা আমাকে বিব্রত করছে। আমি নিজের উপর রাগ করছিলাম। এত দীর্ঘ ভ্রমণে বেরিয়ে শালের মতো প্রয়োজনীয় জিনিস আনতে ভুলে গেছি। নিজের মনেই বিটবিট করছিলাম। মনে হচ্ছিল এই ভুল যেন এখন আমার শাস্তি হয়ে উঠেছে। আমি আমার সোয়েটার আরও শক্ত করে ধরে ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করছিলাম। বাইরে ঠান্ডা হাওয়া বাসের জানালার ফাঁক দিয়ে ভেতরে আসছিল, আর সেই হাওয়া যেন এক ধরনের শাস্তির মতো লাগছিল। আমার মাথায় চিন্তার ঝড় বইছিল। আমি কি আরও ভালো প্রস্তুতি নিতে পারতাম না? এটা তো আমার দায়িত্ব ছিল, অথচ আমি নিজেরই ঠিকমতো সাহায্য করতে পারিনি। আমার পাশে বসে থাকা লোকটির নীরবতা আমাকে কিছুটা অস্বস্তি দিচ্ছিল। হয়তো সে ভাবছিল যে আমি কিছু বলবো, কিন্তু আমার আত্মসম্মান আমাকে তা করতে দিচ্ছিল না। রাত প্রায় 1টা নাগাদ বাস একটি ধাবায় থামল। আমি ঠিক করলাম গরম চা খেয়ে একটু উষ্ণতা পাবো। চা নেওয়ার সময় সেই লোকটিও নিচে নেমে এলো, আমার দিকে তাকিয়ে হাসল। আমি এগিয়ে গিয়ে হালকা হাসি দিয়ে বললাম, আপনিও চা নিন। সে বলল, ঠিক আছে। আমি তার জন্য একটি চা অর্ডার করলাম। আমরা একসঙ্গে চা খেলাম এবং কিছুটা কথা বললাম। চা খাওয়ার পর আবার বাসায় ফিরে এলাম। গাড়ি চলতে শুরু করল, কিন্তু রাত তখন প্রায় 12টা আর ঠান্ডা আরও বেড়ে গিয়েছিল। এই সময় সে লোকটি বলল, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আমার শালটা আপনার সঙ্গে ভাগ করে নিতে পারি। সে নিজের শাল খুলে আমার দিকে বাড়িয়ে দিল। আমি নিতে অস্বীকার করলাম, কারণ তাকেও তো ঠান্ডা লাগছিল। আমি বললাম, আপনি আমাকে শাল দিচ্ছেন, কিন্তু আপনাকেও তো ঠান্ডা লাগবে, এটা ঠিক হবে না। সে হেসে বলল, কোনো সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব। আমি বললাম, না, নিজেকে অস্বস্তিতে ফেলবেন না। কিছুক্ষণ আমি ঠান্ডায় কাঁপতে থাকলাম। তখন সে বলল, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমরা শালটা দুজন মিলে ভাগ করে নিতে পারি, এতে আমরা দুজনেই একটু আরাম পাবো। আমি কিছুক্ষণ ভেবে বললাম, ঠিক আছে, কারণ ঠান্ডা আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। সে তার শালটি খুলে আমাকে দিয়ে বলল, আমরা ভাগ করে নিই। আমি শালটি নিজের চারপাশে জড়িয়ে নিলাম, আর সে নিজেও কাছাকাছি সরল। আমরা শালটি দুজন ভাগ করে নিলাম এবং যাত্রা আবার শুরু হলো। রাত তখন প্রায় 1টা। বাস প্রায় গন্তব্যে পৌঁছে
যাচ্ছিল বাইরে এখনও ঠান্ডা তীব্র ছিল কিন্তু শালের উষ্ণতা কিছুটা স্বস্তি দিচ্ছিল তার সঙ্গে থাকা এই মুহূর্তগুলো যেন শীতের মধ্যে এক ধরনের আরাম এনে দিয়েছিল হঠাৎ সে একটু অস্বস্তিতে সরে বসে আমি লক্ষ্য করলাম সে একটু বিব্রত কিছুক্ষণ পরে সে নরম গলায় বলল, ম্যাডাম আমার হাতটা একটু জমে যাচ্ছে যদি আপনার কোনো সমস্যা না হয় আমি কি আপনার কাঁধে হাত রাখতে পারি আমি কিছুক্ষণ চুপ করে রইলাম তারপর হালকা হেসে বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই সে ধীরে ধীরে তার বা হাত আমার কাঁধে রাখল সেই স্পর্শে এক ধরনের উষ্ণতা অনুভব করলাম আমরা আরও কাছাকাছি বসেছিলাম এটি কিছুটা অস্বস্তিকর হলেও সেই মুহূর্তে তা এক ধরনের স্বস্তির মতো ছিল আমি তাকে ধন্যবাদ জানালাম এবং বললাম আপনার সঙ্গে এই যাত্রা খুব স্মরণীয় হয়ে রইল ঘটনা এমন ঘটল যে আমি শীতের তীব্রতা থেকে বাঁচতে খুবই সমস্যায় পড়েছিলাম তখন একজন অপরিচিত ব্যক্তি হাসিমুখে বলল এতে কিছু হয় না এতে অপরকে সাহায্য করা আমাদের কর্তব্য এবং আমি সবসময় সাহায্য করতে ভালোবাসি তার এই কথাগুলো খুবই সহজ ও আন্তরিক মনে হলো তার সহানুভূতি আর সরলতা আমার মনকে শান্ত করল এই ছোট্ট যাত্রাপথে একজন অপরিচিত ব্যক্তি যেভাবে আমাকে সাহায্য করেছিল তা এক অসাধারণ অনুভূতিতে পরিণত হলো আমরা একসঙ্গে শীতের সঙ্গে লড়াই করলাম এবং কিছু মুহূর্ত ভাগ করে নিলাম এই যাত্রাটি শুধু গন্তব্যে পৌঁছানোর ছিল না বরং বুঝতে শেখারও ছিল যে কখনো কখনো সাহায্য এবং সমর্থন এমন মানুষদের কাছ থেকে আসে যাদের আমরা কখনো জানি না কিন্তু তাদের উদার আমাদের হৃদয়কে ছুঁয়ে যায় আমি তার সহজ সরল স্বভাব খুব পছন্দ করলাম এবং জিজ্ঞাসা করলাম আপনার নাম কি সে মুচকি হেসে উত্তর দিল আমার নাম বিনা আমি বললাম আমার নাম নেহা সে আবার হাসল এবং বলল দারুণ নাম আমি একটু লজ্জা পেলাম এবং বললাম ধন্যবাদ আমরা এত কাছাকাছি বসেছিলাম যে আশেপাশের লোকেরা ভাবছিল আমরা